নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনায় আছি জীবন বিজ্ঞানের দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বংশগতি বিষয়ক আলোচনায়। এসো আমরা সরাসরি স্লাইডে প্রবেশ করি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি দ্বিতন্ত্রী ডিএনএ শৃঙ্খল, যার মধ্যে আমাদের সমস্ত ধরনের চরিত্রের বৈশিষ্ট্য লুকোনো থাকে। এই চরিত্রের বৈশিষ্ট্যগুলোই কিভাবে এক জনু থেকে আরেক জনুতে পৌঁছে যায় তা নিয়ে আলোচনাই হলো বংশগতি। আমরা স্লাইডে প্রবেশ করার চেষ্টা করি। বংশগতি বিষয়ক আলোচনায় ঢুকতে গেলে প্রথমে যে দুটি শব্দের সঙ্গে তোমাদের পরিচয় হতে হবে তা হলো হেরিডিটি এবং ভেরিয়েশন। কোনো একটি পরিবারে যখন কোনো নতুন সদস্য জন্মগ্রহণ করে তখন পরিবারের সদস্যরা সেই নতুন সদস্যদের সঙ্গে তার বাবা মা বা তার বংশের পূর্বপুরুষদের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেন। কেউ বলেন যে সন্তানটি বাবার মতো লম্বা হবে, কেউ বা বলেন যে তার চোখের বর্ণ নাকি মায়ের মতো, চুল নাকি দাদু বা ঠাকুমাদের মতো। এই রকম বৈশিষ্ট্য মিল খুঁজে পাওয়ার ঘটনাই হলো বংশগত চরিত্রের এক বংশ থেকে বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চরণ। এই সঞ্চরণকে আমরা ব্যাখ্যা করব, সঞ্চরণের সূত্রগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করব, নিয়মাবলী বোঝার চেষ্টা করব। এই নিয়মাবলী বুঝতে গিয়ে আমরা আবার দেখতে পাই কি পিতামাতার মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য আছে সন্তান সন্ততির মধ্যে সেই বৈশিষ্ট্যের সামান্য কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এই যে পার্থক্য একে বলে ভেরিয়েশন বা প্রকরণ। উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই ওয়াইল্ড পপুলেশনের মধ্যে এই ভেরিয়েশন লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা শিখলাম হেরিডিটি হলো transmission of character from one generation to the next generation, and variation is the differences in plants and animals existing in the wild population. আমরা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে একটি বংশে কিভাবে বৈশিষ্ট্যের সঞ্চরণ হয়। তার চুলের বৈশিষ্ট্যের, চোখের মণির বৈশিষ্ট্যের, মুখমণ্ডলের বৈশিষ্ট্যের, কপালের ভাঁজের বৈশিষ্ট্যের, এক এক জায়গায় এক এক ধরনের বৈশিষ্ট্য হয়। সেই বংশের বৈশিষ্ট্য অবিকল একইভাবে সঞ্চরিত হচ্ছে বা কোনো কোনো জায়গায় তার সামান্য পরিবর্তন ঘটছে। এই একইভাবে সঞ্চারিত হওয়া বা সামান্য পরিবর্তন সহ সঞ্চারিত হওয়াই হলো বংশগতি। আমরা দেখে নেওয়ার চেষ্টা করি প্রকরণ কি। আমরা বলেছি যে the difference between character or traits between individuals of the same species is called variation. অর্থাৎ কোনো প্রজাতির অন্তর্ভুক্ত যত সদস্য আছেন তাদের মধ্যে চরিত্র বা বৈশিষ্ট্যে যে ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় সেই পার্থক্যগুলোর একত্রিত রূপই হলো ভেরিয়েশন বা প্রকরণ। মানুষের মধ্যে নানান ধরনের এই ধরনের বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। কানের লতিতে দেখা যায়, জিভে দেখা যায়, চামড়ার বর্ণে দেখা যায়, চোখের বর্ণে দেখা যায়, উচ্চতায় দেখা যায়। নানান জায়গায় এই প্রকরণ প্রতিফলিত হয়। আমরা কিভাবে প্রতিফলিত হয় তা আরেকটু বিশদভাবে দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি প্রধানত দুটো জায়গা। এক হচ্ছে তার মুখমণ্ডলের বৈশিষ্ট্য, ইয়ার লোব অ্যাটাচমেন্ট। আমরা কোনো কোনো ব্যক্তিকে দেখি যে তার কানের লতি মুক্ত, আবার কারোর কারোর ক্ষেত্রে কানের লতি যুক্ত। জীবের ক্ষেত্রে কি দেখি আমরা, জীবের দুটি পার্শ্ব অংশ কেউ কেউ ভাঁজ করে রোলার টাং তৈরি করতে পারেন এবং আরেক দল লোক সেটি তৈরি করতে পারেন না। এই যে জিভের কিংবা কানের লতির যে পার্থক্য, এটি ক্রোমোজোম অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো ক্ষেত্রে কোনো বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় প্রকাশ পায়, যেটি প্রকাশ পায় সেটি হলো প্রকট বৈশিষ্ট্য, আর যেটি প্রকাশ পায় না অধিকাংশ পপুলেশনের সদস্যদের মধ্যে সেটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কানের লতির ক্ষেত্রে মুক্ত কানের লতি
এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং যুক্ত কানের লতি এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু জীবের ক্ষেত্রে রোলার টাং এটি প্রকট বৈশিষ্ট্য এবং সাধারণ জীব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা অ্যালিলিক জিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এটি বংশগত সঞ্চরণ হতে পারে। যদি ক্যাপিটাল বি অর্থাৎ উভয় ক্ষেত্রেই প্রকট জিন থাকে তাহলে ফ্রি ইয়ার লোব প্রকাশিত হয়। যদি দুটো ক্ষেত্রেই প্রচ্ছন্ন জিন থাকে স্মল বি তাহলে অ্যাটাচড ইয়ার লোব হয়। হেটেরোজাইগাস অবস্থায় ক্যাপিটাল বি স্মল বি যদি হয় তবেও মুক্ত কানের লতির প্রকাশ ঘটে। অর্থাৎ মুক্ত কানের লতি একটি প্রকট বৈশিষ্ট্য অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। জীবের ক্ষেত্রেও রোলার টাং একটি প্রকট বৈশিষ্ট্য অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। আমরা দেখে নেই কিভাবে এর বংশগত সঞ্চরণ ঘটছে। পিতা মাতা তাদের জিহ্বার অবস্থায় এমন একটি জিন প্রকট ক্যাপিটাল আর, অপর জিনটি প্রচ্ছন্ন স্মল আর। মায়ের ক্ষেত্রেও তাই ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ তারা জীব ভাঁজ করতে পারেন কিন্তু তাদের মধ্যে নন রোলিং জিনও রয়েছে। রোলিং জিনটা হচ্ছে প্রকট ক্যাপিটাল আর। তাদের যখন সন্তান সন্ততি উৎপন্ন হবে দেখো একদম বাঁদিকে ক্যাপিটাল আর অর্থাৎ ডমিনেন্ট, তারা সবাই জীব ভাঁজ করতে পারবে। ক্যাপিটাল আর স্মল আর এক্ষেত্রেও ক্যাপিটাল আর জিন থাকার জন্য তারা জীব ভাঁজ করতে পারবে, ফোল্ড করতে পারবে। কিন্তু যাদের মধ্যে দুটি স্মল আর রয়েছে তারা জীব ভাঁজ করতে অক্ষম। অর্থাৎ সাধারণ জীব এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং রোলার টাং একটি প্রকট বৈশিষ্ট্য যা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা প্রকরণগত বৈশিষ্ট্য দেখলাম, প্রকরণগত বৈশিষ্ট্যের প্রকাশ দেখলাম, কিভাবে এটি পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চরিত হয় তাও বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এই বুঝে নেওয়ার চেষ্টা কে প্রথম করেছিলেন এবার এসো আমরা সেই আলোচনায় প্রবেশ করি। এত রকম যে পার্থক্য তৈরি হলো এই পার্থক্যের পরিণতি কি? এই পার্থক্যগুলো প্রধানত দেহজ বৈশিষ্ট্য। এই দেহজ বৈশিষ্ট্য যখন গ্যামেটের মধ্যে সঞ্চারিত হয় রিপ্রোডাক্টিভ ব্যারিয়ার ক্রস করে এবং যখন সেটি রিপ্রোডাকশনের মাধ্যমে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় তখন কিন্তু এই পার্থক্যগুলোর প্রকাশ ঘটে। অর্থাৎ ভেরিয়েশন দীর্ঘকাল ধরে সঞ্চিত হয় এবং প্রজননের মাধ্যমে এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চারিত হয়। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে একটি পূর্বপুরুষের থেকে দেখো কালার ভেরিয়েশনের মাধ্যমে কিভাবে পরবর্তী প্রজন্মে নানান ভেরিয়েশনের সঞ্চরণ হচ্ছে। এই পার্থক্যগুলো যদি জীবকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয় অর্থাৎ যদি উপকারী হয় তাহলে এগুলো কিন্তু পরবর্তী প্রজন্মে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার করে। কিন্তু এগুলো যদি উপকারী না হয়, এগুলো যদি ডিএনএ বা জিনের ক্ষতি করে এবং পরিবেশ যদি এগুলোকে সমর্থন না করে তবে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে জীব দীর্ঘ সময় পরিবেশে টিকে থাকতে পারে না এবং একসময় তার মৃত্যু হয়। মৃত্যু হতে হতে পপুলেশনের আকার ক্রমশ কমতে থাকে এবং শেষ পর্যন্ত এই প্রজাতিটি বিলুপ্তির দিকে এগিয়ে যায়। অর্থাৎ বংশগত বৈশিষ্ট্য অনুকূল প্রকরণযুক্ত হলে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা বাড়ে, বংশগত বৈশিষ্ট্য প্রতিকূল প্রকরণযুক্ত হলে জীবের বেঁচে থাকার সম্ভাবনা হ্রাস পায়, পপুলেশনের সংখ্যা হ্রাস পায় এবং প্রজাতি ক্রমশ বিলুপ্তির দিকে এগিয়ে যায়। আমরা এতক্ষণ বংশগত বৈশিষ্ট্যের সঞ্চরণ নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের দেহের মধ্যে কে রয়েছে যে এটি নিয়ন্ত্রণ করে? Characters are transferred through genes present in the DNA molecules in the chromosomes present in the nucleus of the cell. কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম ডিএনএ নির্মিত। ডিএনএ নির্দিষ্ট কতকগুলো অংশ যা নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ করে, সেই শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণকারী নির্দিষ্ট নিউক্লিওটাইড দৈর্ঘ্যের অংশই হলো এক একটি জিন। এই জিনই এই সকল বৈশিষ্ট্যের প্রকাশ নিয়ন্ত্রণ করে। The inheritance of characters is due to the fact that both the father and mother contributes equal amount of genetic material to the child. সুতরাং কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য পিতা এবং মাতা উভয়েরই ভূমিকা থাকে। গ্রেগর জোহান মেন্ডেল বলে একজন অস্ট্রিয়ান যাজক এই ধরনের প্রথম পরীক্ষা নিরীক্ষা করে
বংশগতির ধরন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার পরীক্ষা নিরীক্ষা থেকেই যে সূত্রগুলোতে তিনি উপনীত হয়েছিলেন তা আজও বংশগতির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। আমরা গ্রেগর জোহান মেন্ডেলকে দেখে নেওয়ার চেষ্টা করি। এই সেই বিখ্যাত বংশগতির বিজ্ঞানী যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়, যিনি মটর গাছের উপর পরীক্ষা করে বংশগত সূত্রে উপনীত হওয়ার চেষ্টা করেছিলেন। এবার আমরা তার পরীক্ষা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বংশগতি সংক্রান্ত বিভিন্ন শব্দের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি। জেনেটিক্সে যে প্রধান শব্দগুলোর সঙ্গে তোমাদের সাক্ষাৎ ঘটবে সেটি হলো প্রকট বা ডমিনেন্ট, ট্রেইটস হুইচ স্টেইজ ভিজিবল, যেটি খালি চোখে দেখা যায়, রিসেসিভ ট্রেইটস হুইচ ডিসঅ্যাপিয়ার, যেটি অদৃশ্য হয়ে যায়, অল্টারনেট ফর্ম অফ এ জিন ফর এ ট্রেইট, যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য জিনের যে অল্টারনেট ফর্ম তাকে বলবো আমরা অ্যালিল, অর্থাৎ প্রত্যেক জিনের মিনিমাম এক জোড়া অ্যালিল থাকবে, একাধিক অ্যালিলও থাকতে পারে। জেনেটিক মেকআপ অফ এ ট্রেইট ইজ কল্ড জেনোটাইপ অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ এ ট্রেইট ইজ কল্ড ফেনোটাইপ, অর্থাৎ জেনোটাইপের প্রকাশ হলো ফেনোটাইপ। এখন একই ফেনোটাইপের জন্য একটি জেনোটাইপও থাকতে পারে, একাধিক জেনোটাইপও থাকতে পারে। যখন কোনো লোকাসে দুটো অ্যালিলই অবিকল একই ধরনের হবে, বোথ অ্যালিলস আর দ্য সেম অ্যান্ড আইডেন্টিক্যাল, তখন ওই অ্যালিল দ্বয়ের জন্য ওই জীবকে আমরা বলবো হোমোজাইগাস। কিন্তু দুটি অ্যালিল যদি ভিন্ন ভিন্ন হয় তাকে আমরা বলবো হেটেরোজাইগাস। দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে যে জিনটি একটু শক্তিশালী, স্ট্রঙ্গার অফ টু জিনস, তার প্রকাশ হয় সংকর জীবের মধ্যে। যে জিনটির প্রকাশ ঘটে তাকে আমরা বলি ডমিনেন্ট, তাকে ক্যাপিটাল লেটার টি বা আর বা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু যে জিনটি প্রকাশিত হলো না বা কম প্রকাশিত হলো, শোজ আপ লেস অফেন ইন এ ক্রস, তাকে আমরা লোয়ার কেস লেটার দিয়ে প্রকাশ করব, স্মল টি, স্মল আর অথবা স্মল ওয়াই। একে আমরা বলবো প্রচ্ছন্ন বা রিসেসিভ বৈশিষ্ট্য। টু ফর্মস অফ এ জিন আমরা পেলাম, ডমিনেন্ট এবং রিসেসিভ। এই টু ফর্মস অফ জিনকে বলা হয় একে অপরের অ্যালিল। অ্যালিল যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে তাকে বলবো আমরা ট্রেইট। ট্রেইটগুলো মিশে যেটি প্রকাশ পায় সেটি হলো চরিত্র বা ক্যারেক্টার, অর্থাৎ প্রত্যেক ক্যারেক্টারের দুটি করে ট্রেইট ন্যূনতম পক্ষে উপস্থিত থাকবে। যেমন কোনো গাছ সে লম্বাও হতে পারে, খর্বও হতে পারে। লম্বা বা খর্ব যে কোনো একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ দৈর্ঘ্য হলো গাছের একটি ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারের দুটি অপোজিট ট্রেইট হলো লম্বা এবং বেটে। এই লম্বা বা বেটে বৈশিষ্ট্য কিভাবে বংশগতভাবে সঞ্চারিত হয় সে নিয়ে পড়াশুনো করাই হলো হেরিডিটি। আর হেরিডিটির বিষয়ক পড়াশুনোকে বলা হয় জেনেটিক্স। এবং এই বংশগতির নিয়ন্ত্রক হলো জিন, যা হলো একটি সেগমেন্ট অফ ডিএনএ যেটি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা প্রোটিনের প্রকাশ ঘটায়। আমরা আরও শব্দের সঙ্গে পরিচিত হব। আমরা একটু আগেই আলোচনা করেছি যে কোনো জীবের যে জেনেটিক গঠন কোনো একটি বৈশিষ্ট্যের জন্য তাকে আমরা বলবো জেনোটাইপ। যেমন ক্যাপিটাল টি এই দুটি যদি অ্যালিল থাকে তবে কোনো একটি মটর গাছ লম্বা হয়। তাহলে লম্বা মটর গাছের জিনের টাইপ হলো ক্যাপিটাল টি। কোনো একটি গিনিপিগের গাত্রবর্ণ দেখা গেল বাদামি, তার জেনোটাইপ বিশ্লেষণ করে দেখা গেল সেখানে দুটি ক্যাপিটাল বি জিন রয়েছে অথবা একটি ক্যাপিটাল বি একটি স্মল জিন রয়েছে। অর্থাৎ ক্যাপিটাল বি বা ক্যাপিটাল বি স্মল বি হলো স্কিন কালারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য জেনোটাইপ। আর বাদামি বর্ণ, লম্বা বা বেটে এগুলো হলো জিনের প্রকাশ, অবজারভেবল অর ডিটেক্টেবল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে যেগুলোকে শনাক্ত করা যায়, খালি চোখে দেখা যায়, এই ধরনের বৈশিষ্ট্য যেমন চোখের মণির বর্ণ, গাছের দৈর্ঘ্য, বীজের আকার, লোমের যে নেচার, এইগুলো হলো ফেনোটাইপ। তাহলে জেনোটাইপের সঙ্গে সম্পর্ক রয়েছে ফেনোটাইপের, জিনের সঙ্গে সম্পর্ক রয়েছে অ্যালিলের, ক্যারেক্টারের সঙ্গে সম্পর্ক রয়েছে ট্রেইটের।
এবার আমরা দেখার চেষ্টা করব যে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব যাদের মধ্যে জেনেটিক যে মেকআপ সেটি দুটি ক্যাপিটাল টি বা স্মল টি ক্যাপিটাল বি বা স্মল বি এই ধরনের যদি জেনোটাইপ হয় তাদের বলা হবে বিশুদ্ধ জীব বা পিওর ব্রিড। জেনেটিক্সের ক্ষেত্রে সাধারণত সিলেকশন করা হয় দুটো পিওর ব্রিডকে। এই দুটো পিওর ব্রিডের মধ্যে আমরা যখন ক্রস করি তখন এই পিওর ব্রিডের যে জিনগুলো তারা একে অপরের সঙ্গে মিশে যায়। আমরা পিতৃজনু যদি ক্যাপিটাল বি হয় এবং মাতৃজনু যদি স্মল বি হয়, তবে তাদের থেকে যে অপত্য তৈরি হয় তার মধ্যে একটি ক্যাপিটাল বি একটি স্মল বি অ্যালিলের মিশ্রণ ঘটে, তখন ওই সংকর জীবকে বলা হয় হাইব্রিড। আমরা দেখেছি যে কোনো জীবের জেনোটাইপ যদি একই ধরনের অ্যালিলকে প্রকাশ ঘটায়, অর্থাৎ ক্যাপিটাল বি অথবা স্মল বি, তাহলে সেই ধরনের জেনোটাইপকে বলা হয় হোমোজাইগাস জেনোটাইপ। কিন্তু যদি ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল বি অ্যালিলের প্রকাশ ঘটে তখন তাকে বলা হয় হেটেরোজাইগাস জেনোটাইপ। অর্থাৎ সংকর জীব হেটেরোজাইগাস, বিশুদ্ধ জীব হোমোজাইগাস। আমরা কি ধরনের অ্যালিলের প্রকাশ ঘটবে, কি ধরনের সংমিশ্রণ হবে, কম্বিনেশন তৈরি হবে, তা যার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি তাকে বলা হয় পানেট স্কোয়ার। আমরা আরেকটু বৈশিষ্ট্য দেখে নিই আরেকবার। আমরা কি শিখলাম আরেকবার মনে করার চেষ্টা করো। আমরা শিখেছি ক্যারেক্টার ট্রেইট, আমরা শিখেছি জিন অ্যালিল, আমরা শিখেছি ডমিনেন্ট রিসেসিভ, জেনোটাইপ ফেনোটাইপ, হোমোজাইগাস হেটেরোজাইগাস, জিন, হেরিডিটি, জেনেটিক্স, পানেট স্কোয়ার, পিওর ব্রিড, হাইব্রিড, হোমোজাইগাস, হেটেরোজাইগাস। এবার আমরা মটর গাছের ক্ষেত্রে প্রবেশ করার চেষ্টা করি। দেখে নেই কোন বৈশিষ্ট্যগুলো প্রকট, কোনগুলো প্রচ্ছন্ন, মেন্ডেল কি ধরনের বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। মেন্ডেল প্রধানত 7টি চরিত্র নিয়ে কাজ করেছিলেন, অর্থাৎ 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। চরিত্রগুলো দেখো, ওপরে দেখানো হয়েছে ফ্লাওয়ার কালার, প্ল্যান্ট হাইট, সিড কালার, সিড শেপ, পট কালার, পট শেপ অ্যান্ড ফ্লাওয়ার পজিশন। অর্থাৎ যে ক্ষেত্রে কন্ট্রাস্টিং ফিচার থাকবে, বিপরীত বৈশিষ্ট্য থাকবে, সেই ধরনের বৈশিষ্ট্যই কিন্তু তিনি নির্বাচন করেছিলেন। এখানে উল্লেখযোগ্য, লক্ষণীয় যে তিনি কোনো পাতার বৈশিষ্ট্য নির্বাচন করেননি। পাতার ক্ষেত্রে এই ধরনের কন্ট্রাস্টিং ক্যারেক্টার কিন্তু দেখা যায় না। যে কন্ট্রাস্টিং ক্যারেক্টারগুলো নিয়ে তিনি কাজ করলেন তার একটি প্রকাশিত হয় এবং তার উপস্থিতিতে অপরটির প্রকাশ হয় না। যেটি প্রকাশিত হয় সেটি ডমিনেন্ট ট্রেড বা প্রকট বৈশিষ্ট্য, যেটি আপাত প্রকাশিত হয় না বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে তা হলো রিসেসিভ ট্রেড। মেন্ডেল যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন তার প্রত্যেক জোড়া বিপরীত বৈশিষ্ট্যই এই ডমিনেন্ট রিসেসিভ ট্রেড পেয়ারিং দেখায়। ফ্লাওয়ারের ক্ষেত্রে পার্পল এবং হোয়াইট, দৈর্ঘ্যের ক্ষেত্রে টল এবং ডুয়ার্ফ, সিড কালারের ক্ষেত্রে ইয়েলো গ্রিন, সিড শেপের ক্ষেত্রে রাউন্ড এবং রিঙ্কলড, পট কালারের ক্ষেত্রে গ্রিন এবং ইয়েলো, পট শেপের ক্ষেত্রে ইনফ্লেটেড কনস্ট্রিক্টেড, ফ্লাওয়ার পজিশনের ক্ষেত্রে অ্যাক্সিয়াল এবং টার্মিনাল। আমরা এখান থেকে একটা জিনিস একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে বীজের ক্ষেত্রে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে বীজের ক্ষেত্রে 2 জোড়া, পডের ক্ষেত্রে 2 জোড়া, তাহলে 2 2 4, প্ল্যান্ট হাইটের ক্ষেত্রে 1 জোড়া 5, ফ্লাওয়ার কালারের ক্ষেত্রে 1 জোড়া 6 এবং ফ্লাওয়ার পজিশনের ক্ষেত্রে 1 জোড়া 7। অর্থাৎ ফ্লাওয়ার সংক্রান্ত বৈশিষ্ট্য 2 জোড়া, সিড সংক্রান্ত বৈশিষ্ট্য 2 জোড়া, পট সংক্রান্ত বৈশিষ্ট্য 2 জোড়া, 2 2 2 6 এবং প্ল্যান্ট হাইট 1 জোড়া 7। তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। ছবির সাহায্যে তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হলো কোনটি প্রকট বৈশিষ্ট্য, কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, উদ্ভিদ দেহের কোন অংশে কজোড়া প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মেন্ডেল নির্বাচন করেছিলেন। এরপরে আমরা দেখো সেই মটর গাছ দিয়ে তার যে পরীক্ষা, বিশ্ববিখ্যাত পরীক্ষা, সেই পরীক্ষা আমরা দেখানোর চেষ্টা করেছি। মেন্ডেলের যে পরীক্ষা, এই পরীক্ষাকে
তিনটি পর্যায়ক্রমে ভাগ করা যায়। মেন্ডেল কি করলেন, দেখলেন যে মটর গাছ উভলিঙ্গ ফুল, অর্থাৎ একই ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর রয়েছে। তিনি অপরিণত অবস্থায় কি করলেন, এই উভলিঙ্গ ফুল থেকে পুংকেশরকে অপসারিত করলেন। পুংকেশরকে অপসারিত করার পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে মেন্ডেলের পরীক্ষার প্রথম ধাপ হলো ইমাস্কুলেশন। এরপর তিনি যে মটর গাছগুলো নির্বাচন করলেন তার পরাগধানী থেকে পরাগ রেণু কৃত্রিমভাবে ব্রাশের সাহায্যে সংগ্রহ করে তিনি স্ত্রী ফুলের গর্ভকেশরে স্থানান্তরিত করলেন। অর্থাৎ দুটি বিপরীত গাছ নিয়েছেন, দেখো, একটি লম্বা এবং একটি বেটে, টল এবং ডুয়ার্ফ বা টল এবং শর্ট। টলকে রিপ্রেজেন্ট করছেন ক্যাপিটাল টি এবং শর্ট বা ডুয়ার্ফকে রিপ্রেজেন্ট করছেন স্মল টি। এদের যে সংকরায়ন, এই সংকরায়ন হলো গুরুত্বপূর্ণ ধাপ, হলো সংকরায়নের জন্য পরাগযোগ। কি ধরনের পরাগযোগ? একটি গাছের ফুলের পরাগরেণু অপর একটি গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরণ, অর্থাৎ ইতর পরাগযোগ। তাহলে মেন্ডেলের পরীক্ষার প্রথম ধাপ ইমাস্কুলেশন, মেন্ডেলের পরীক্ষার দ্বিতীয় ধাপ ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। যে সমস্ত গাছগুলো উৎপন্ন হলো, দেখো তার মধ্যে ওই প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল টি প্রকাশ থাকায় সমস্ত গাছই দেখো দৈর্ঘ্যে লম্বা হয়েছে, অল টল অফস্প্রিং। তাহলে F1-এ আমরা যে সমস্ত বৈশিষ্ট্য পেলাম তা হলো পিতৃজনুর টল, যে প্যারেন্টাল প্ল্যান্ট আমরা সিলেক্ট করেছিলাম তার বৈশিষ্ট্য। আমরা এবার দেখব পরবর্তী জনুতে কি বৈশিষ্ট্য প্রকাশ পায়। পরবর্তী জনুতে কি করা হলো, মটর গাছের ক্ষেত্রে যে সমস্ত মটর গাছ শঙ্কর মটর গাছ হিসেবে উৎপন্ন হলো F1 হাইব্রিড, তাদের মধ্যে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন করানো হলো। সেলফ পলিনেশনের পর তাদের জার্মিনেট করে ডেভেলপমেন্ট করানো হলো। দেখা গেল যে আমরা সেই যে ডুয়ার্ফ বা রিসেসিভ ক্যারেক্টার শর্ট প্ল্যান সেটি আবার ফিরে পেয়েছি, কিন্তু অধিকাংশ মটর গাছই লম্বা হয়েছে। তাদের জেনোটাইপ অ্যানালিসিস করে দেখা গেল যে একদল মটর গাছের জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি অর্থাৎ পিওর টল, আরেক দল ক্যাপিটাল টি স্মল টি, তারা হাইব্রিড টল, এবং আরেক দল হচ্ছে শর্ট বা ডুয়ার্ফ স্মল টি। তিন ধরনের মটর গাছ পাওয়া গেল F2 জেনারেশনে। টল ইস টু ডুয়ার্ফ হলো 3:1 অর্থাৎ ফেনোটাইপ, এবং জেনোটাইপিক গত বৈশিষ্ট্য হলো ক্যাপিটাল টি 1 ইস টু ক্যাপিটাল টি স্মল টি 2 ইস টু স্মল টি 1। অর্থাৎ মেন্ডেল একটি চরিত্র বা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে পরীক্ষা করেছিলেন মনোহাইব্রিড ক্রস, তার F2 জেনারেশনের ডমিনেন্ট এবং রিসেসিভ ক্যারেক্টারের ফেনোটাইপিক এক্সপ্রেশন হলো 3:1 এবং জেনোটাইপিক এক্সপ্রেশন হলো 1:2:1। আমরা এই ধরনের অনুপাত থেকে কি সিদ্ধান্তে পৌঁছতে পারি আমরা একটু পরেই তা নিয়ে আলোচনা করব। আমরা আবার এখানে দেখানোর চেষ্টা করেছি সেই পরীক্ষার সিনপসিস, তোমরা দেখে নাও। টলের সঙ্গে শর্ট প্ল্যান্টের ক্রস করা হলো। ক্রস করার পর F1 জেনারেশনের সমস্ত গাছই লম্বা হলো, কিন্তু তারা হাইব্রিড টল, হেটেরোজাইগাস তাদের জেনোটাইপ। এই ধরনের জেনোটাইপ যুক্ত প্ল্যান্টের মধ্যে সেলফ পলিনেশন করানো হলো। তার ফলে যে ধরনের উদ্ভিদ F2-তে তৈরি হলো সেটি 1:2:1 অনুপাতে ক্যাপিটাল টি ইস টু ক্যাপিটাল টি ইস টু স্মল টি 1:2:1। এই হচ্ছে মেন্ডেলের একসংকর জননের F2 জেনারেশনের জেনোটাইপগত অনুপাত। ছবির মাধ্যমে তোমরা এটি দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। পি প্ল্যান্টের ফ্লাওয়ার কালারের ক্ষেত্রেও আমরা কিন্তু এই একই ধরনের আমরা রেজাল্ট বা ফলাফল পেতে পারি। সেক্ষেত্রেও দেখো বেগুনি ইস টু সাদা এই কালারের ফুলের রেশিও 3:1। এই পরীক্ষা থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে আসার চেষ্টা করলেন, কি প্রস্তাব রাখলেন? মেন্ডেল বললেন, something was being stably passed down unchanged from parents to offspring through the gametes। অর্থাৎ প্রজনন কোষ বা জনন কোষের মাধ্যমে কোনো একটি জিনিস
খুব স্থায়ীভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে অপরিবর্তিতভাবে স্থানান্তরিত হয় এবং এই ঘটনা অনেকগুলো জনু ধরে চলতে থাকে ওভার সাকসেসিভ জেনারেশনস। তিনি এই ধরনের বস্তুকে বললেন ফ্যাক্টর, যাকে আমরা বর্তমান সময়ে জিন বলে অভিহিত করেছি। অর্থাৎ জিনের ধারণা সেই ঊনবিংশ শতাব্দীতেই কোনো রকম আধুনিক যন্ত্রপাতি বা পরীক্ষা নিরীক্ষার সাহায্য না পেয়েই অনুমান করতে পেরেছিলেন একজন যাজক। তাই তাকে আমরা বংশগতির আলোচনার সময় অত্যন্ত বিনীতভাবে তার নাম আমরা স্মরণ করব, তার অবদান আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে মেন্ডেল যার কথা বলেছিলেন সেই ফ্যাক্টর, এই ফ্যাক্টরই হচ্ছে এক একটি ট্রেইট বা প্রোটিনের প্রকাশ নিয়ন্ত্রণ করে। অনেকগুলো ট্রেইট মিলে একটি ক্যারেক্টার তৈরি হয়। তাহলে একটি ট্রেইটের প্রকাশ নিয়ন্ত্রণ করে একটি ফ্যাক্টর বা জিন। সেই জিনের আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকতে পারে, যাকে আমরা বলেছি অ্যালিল। সো জিনস আর দি ইউনিটস অফ ইনহেরিটেন্স। বংশগতির একক হলো জিন। দে কন্টেইন দ্য ইনফরমেশন দ্যাট ইজ রিকোয়ার্ড টু এক্সপ্রেস এ পার্টিকুলার ট্রেইট ইন অ্যান অর্গানিজম। কোনো একটি জীবে কোনো একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে গেলে এই জিনের মধ্যে লুকিয়ে থাকা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিনস হুইচ কোড ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স আর নোন অ্যাজ অ্যালিল। অর্থাৎ আমরা বলেছি একটি ক্যারেক্টারের যেমন একজোড়া অপোজিট ট্রেট থাকবে, একইভাবে একটি জিনেরও একজোড়া বিপরীত সংগঠন থাকবে, যাকে আমরা বলবো অ্যালিল। সুতরাং জিন ইকুইভ্যালেন্ট টু ক্যারেক্টার, অ্যালিল ইকুইভ্যালেন্ট টু ট্রেট। ডিফারেন্ট ফর্মস অফ দ্য সেম জিনস আর সেড টু বি অ্যালিলস। অর্থাৎ একই জিনের ভিন্ন ভিন্ন রূপকে আমরা বলবো অ্যালিল। একটি জিনের মিনিমাম ন্যূনতম পক্ষে দুটি অ্যালিল থাকবে, একাধিক অ্যালিলও থাকতে পারে। একটি চরিত্রের ন্যূনতম পক্ষে দুটি বিপরীত বৈশিষ্ট্য থাকবে, একাধিক বিপরীত বৈশিষ্ট্যও থাকতে পারে। আমরা হোমোজাইগাস হেটেরোজাইগাস আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি। এই অ্যালিলদ্বয় যখন অবিকল একই রকম হবে, সিমিলার বা আইডেন্টিক্যাল, অর্থাৎ ক্যাপিটাল বি বা স্মল বি ক্যাপিটাল টি বা শুধু স্মল টি, তাকে বলবো হোমোজাইগাস অবস্থা। কিন্তু যদি অ্যালিলদ্বয় ভিন্ন হয়ে যায় ক্যাপিটাল টি স্মল টি, তখন তাকে বলবো হেটেরোজাইগাস অবস্থা। ক্যাপিটাল টি ডমিনেন্ট বৈশিষ্ট্যকে প্রকাশ করে, স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ক্যাপিটাল টি স্মল টি প্রকট বৈশিষ্ট্যকে প্রকাশ করে, স্মল টি খর্ব বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এখান থেকে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তে আমরা আসতে পারি। একটি প্রশ্ন এরকম তৈরি হতে পারে যে একটি ফেনোটাইপের কি একাধিক জেনোটাইপ থাকতে পারে? অবশ্যই। প্রকট বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে দেখো যে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি দুটো জেনোটাইপই একই ধরনের বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। অর্থাৎ এক্ষেত্রে একটি ফেনোটাইপের একাধিক জেনোটাইপ থাকতে পারে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্যের জন্য এক ধরনেরই জেনোটাইপ থাকবে। স্মল টি সর্বদাই খর্ব বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এটি একটি প্রকট বৈশিষ্ট্য বা লম্বা গাছের দৈর্ঘ্য একে প্রকাশ করতে পারে। তোমরা পরীক্ষার জন্য এই জায়গাটির উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশুনো করবে। আমরা এরপর ক্রোমোজোমগতভাবে দেখানোর চেষ্টা করেছি হোমোজাইগাস ডমিনেন্ট কেমন হতে পারে, হেটেরোজাইগাস কেমন হতে পারে এবং হোমোজাইগাস রিসেসিভ কেমন হতে পারে। দেখো, দুটি ক্রোমোজোম দেখতে অবিকল একরকম, দৈর্ঘ্য এক, আকার এক, তাদের জিনগত অবস্থানও এক, ক্যাপিটাল ওয়াই যদি হয় হোমোজাইগাস ডমিনেন্ট, সেক্ষেত্রে হলুদ রঙের বীজ উৎপন্ন হবে। যদি হেটেরোজাইগাস ডমিনেন্ট হয়, অর্থাৎ একটি ডমিনেন্ট এবং একটি রিসেসিভ থাকে, তবেও হলুদ রঙের বীজ প্রকাশিত হবে। কিন্তু যদি অ্যালিল দ্বয় স্মল ওয়াই হয়, তবে কিন্তু সবুজ বীজযুক্ত মটর গাছের জন্ম হবে। হোমোজাইগাস রিসেসিভ ইকুইভ্যালেন্ট টু স্মল ওয়াই and heterozygous dominant equivalent to capital Y small y and homozygous dominant is equivalent to capital Y. আমরা আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমাদের কাছে বিষয়টি একদম নতুন,
শব্দগুলোর সঙ্গে বারবার পরিচিত হওয়ার চেষ্টা করো, শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ জানার চেষ্টা করো এবং কিভাবে তাকে প্রকাশ করা হয় বংশগতির ভাষায় সেটি বুঝে নাও। তাহলে অবজারভেবল ক্যারেক্টার অফ এ ট্রেইট আমরা তাকে বলবো ফেনোটাইপ। ইট ইজ এ ডেসক্রিপটিভ টার্ম, যেমন টল অথবা ডুয়ার্ফ, অ্যান্ড জেনেটিক কনস্টিটিউশন অফ দ্য ট্রেইট ইজ সেড টু বি জেনোটাইপ ক্যাপিটাল টি। অর্থাৎ ক্যাপিটাল টি হলে তার প্রকাশ বা এক্সপ্রেশন হবে টল, ক্যাপিটাল টি হলেও তার প্রকাশ হবে টল, স্মল টি হলে তার প্রকাশ হবে ডুয়ার্ফ। যা প্রকাশিত হয় তা ফেনোটাইপ এবং যে প্রকাশ নিয়ন্ত্রণ করে তা হলো জেনোটাইপ। পর্দার আড়ালে রয়েছে জেনোটাইপ, পর্দার সামনে রয়েছে ফেনোটাইপ। এবার আমরা আরেক ধরনের ক্রসের দিকে এগোনোর চেষ্টা করি। মেন্ডেল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। তার প্রথম পরীক্ষা মনোহাইব্রিড ক্রস ছিল 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এ সিঙ্গেল পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেইট বা একটি ক্যারেক্টার নিয়ে তিনি নির্বাচন করেছিলেন গাছের দৈর্ঘ্য বা বীজের আকার। বীজের আকারের ক্ষেত্রে 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। কি বিপরীত বৈশিষ্ট্য? গোল এবং কুঞ্চিত, রাউন্ড এবং রিঙ্কলড। দৈর্ঘ্যের ক্ষেত্রে তিনি নিয়েছিলেন টল এবং ডুয়ার্ফ। এইবার এই 1 জোড়া এবং 1 জোড়াকে যদি আমি যুক্ত করে দেই, অর্থাৎ 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বা দুটি চরিত্র নিয়ে যদি পরীক্ষা করা হয়, তখন সেই পরীক্ষাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। অর্থাৎ মেন্ডেলের পরীক্ষা দুটি পর্যায়ে, এক সংকর জননের পরীক্ষা 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, দ্বিসংকর জননের পরীক্ষা 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে যদি পরীক্ষা করা হয় তাহলে আমরা দেখতে পাই যে F1 জনুতে দুটি বিশুদ্ধ জীবের মধ্যে ইতর পরাগযোগের ফলে হাইব্রিড যে জনু তৈরি হয় তা প্রকট বৈশিষ্ট্যযুক্ত। তাদের মধ্যে যদি স্বপরাগযোগ ঘটানো যায় তাহলে F2 জনুতে যে প্রজন্ম তৈরি হয় তাদের মধ্যে 75% দীর্ঘ বৈশিষ্ট্যযুক্ত এবং 25% খর্ব বৈশিষ্ট্যযুক্ত। অর্থাৎ ফেনোটাইপিক অনুপাত 3:1, কিন্তু তার জিন অ্যানালিসিস করলে দেখা যায় 25% বিশুদ্ধ, 50% অবিশুদ্ধ অর্থাৎ হাইব্রিড এবং 25% বিশুদ্ধ খর্ব। অর্থাৎ জেনোটাইপিক অনুপাত 1:2:1, ফেনোটাইপিক অনুপাত 3:1। এবার আমরা একটা মজার অঙ্ক করি। এই 3:1কে যদি 3:1 দিয়ে গুণ করা যায় তাহলে কি দাঁড়ায়? 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9, 3কে 1 দিয়ে গুণ করলে হয় 3, 1কে 3 দিয়ে গুণ করলে 3 এবং 1 এবং 1কে গুণ করলে হয় 1। অর্থাৎ অনুপাত দাঁড়ায় 9:3:3:1। মেন্ডেলের দ্বিসংকর জননের ফেনোটাইপিক অনুপাত হলো 9:3:3:1। অর্থাৎ দুটি একসংকর জননের পরীক্ষার ফেনোটাইপিক ফলাফলকে যদি গুণ করা যায় তবে কিন্তু আমরা দ্বিসংকর জননের এই ফলাফলে পৌঁছতে পারি। কিন্তু ফলাফলের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য করার মতো, এসো আমরা সেই বিস্ময়কর জিনিসটি বুঝে নেওয়ার চেষ্টা করি। মেন্ডেল কি ধরনের বৈশিষ্ট্য নির্বাচন করলেন? মেন্ডেল নির্বাচন করলেন একটি বিশুদ্ধ দীর্ঘ মটর গাছ এবং তার বীজ হচ্ছে গোল, এবং অপর একটি মটর গাছ সেটি খর্ব এবং তার বীজ রিঙ্কলড বা কুঞ্চিত। অর্থাৎ সংকরায়নের পরীক্ষার জন্য নির্বাচিত মটর গাছ ডমিনেন্ট ক্যারেক্টার দীর্ঘ গোলাকার বীজযুক্ত, তাদের জেনোটাইপ ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, এবং আরেক ধরনের মটর গাছ তাদের বৈশিষ্ট্য স্মল আর, স্মল ওয়াই। তাহলে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এটি হোমোজাইগাস। এখান থেকে যে গ্যামেট তৈরি হবে সেটি ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, এবং স্মল আর, স্মল ওয়াই থেকে যে গ্যামেট তৈরি হবে সেটি স্মল আর ওয়াই। এদের মধ্যে যদি ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ হয় তাহলে F1 হাইব্রিড হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এই F1 হাইব্রিডের মধ্যে আবার যদি সেলফ পলিনেশন ঘটানো যায় তাহলে প্রত্যেকটি জনু থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হয়, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। তাহলে পিতৃমাতৃ জনুতে 4 ধরনের গ্যামেট তৈরি হলো। এদের মধ্যে যদি গুণ করা যায় পানেট স্কোয়ারের সাহায্যে
তাহলে আমরা একটি গ্যামেট দিয়ে অপর 4টি গ্যামেটকে গুণ করলে আমরা 16 ধরনের জনু পেতে পারি। এই 16 ধরনের জনুকে আমরা যদি সাজাই, আমরা যদি ব্যান্ডিং করি, তাহলে 4 ধরনের বৈশিষ্ট্য আমরা পাই। কি কি? আমাদের পিতৃজনু ছিল রাউন্ড এবং ইয়েলো সিডেড, আমরা সেটি ফিরে পাবো। আরেকটি মাতৃজনু ছিল রিঙ্কলড ডুয়ার্ফ, আমরা সেটিও ফিরে পাবো। কিন্তু নতুন 2 ধরনের জীব পাবো আমরা, সেটি হলো কি? আমরা দীর্ঘের সঙ্গে আমরা পাবো রিঙ্কলড, আমরা পাবো কি? খর্বর সঙ্গে আমরা পাবো রাউন্ড বা ইয়েলোসিড। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম যে বৈশিষ্ট্যের সঙ্গে যে বৈশিষ্ট্যের যাওয়ার কথা সেক্ষেত্রে না গিয়ে বিপরীত বৈশিষ্ট্য অর্থাৎ প্রচ্ছন্ন প্রকটের সঙ্গে গেল এবং প্রকট প্রচ্ছন্নকে নির্বাচন করলো। অর্থাৎ 4 ধরনের জীব তৈরি হলো, প্রকট প্রকট, প্রচ্ছন্ন প্রচ্ছন্ন, প্রকট প্রচ্ছন্ন এবং প্রচ্ছন্ন প্রকট। ফলে অনুপাত বদলে গিয়ে হলো 9:3:3:1। 9 হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জীব, 3 হচ্ছে প্রকট প্রচ্ছন্ন, অপর 3 হচ্ছে প্রচ্ছন্ন প্রকট এবং 1 হচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন। এর থেকে মেন্ডেল আরেকটি সিদ্ধান্তে এলেন, আমরা সেই সিদ্ধান্তের কথা এরপরে আলোচনা করব। আমরা এখানে আরো বড় করে দেখো পরীক্ষাটি দেখানোর চেষ্টা করেছি। দেখো আমি বলেছিলাম 4 ধরনের জীব তৈরি হবে 16টি জীবের মধ্যে, তার মধ্যে 9টি ইয়েলো রাউন্ড, 3টি গ্রিন রাউন্ড, ইয়েলো রাউন্ড প্রকট প্রকট, গ্রিন রাউন্ড প্রচ্ছন্ন প্রকট, ইয়েলো রিঙ্কলড প্রকট প্রচ্ছন্ন, গ্রিন রিঙ্কলড প্রচ্ছন্ন প্রচ্ছন্ন। অর্থাৎ 9টি হলো প্রকট প্রকট, 3টি হলো প্রচ্ছন্ন প্রকট, বাকি 3টি প্রকট প্রচ্ছন্ন এবং একটি প্রচ্ছন্ন প্রচ্ছন্ন। আমরা অনুরূপ পরীক্ষা গিনিপিগের ক্ষেত্রেও করতে পারি। প্রাণীদের ক্ষেত্রেও মেন্ডেলের পরীক্ষা একইভাবে প্রযোজ্য। তিনি 2 ধরনের গিনিপিগ নিলেন, একটি শ্বেতবর্ণের এবং যার স্কিন কোট হচ্ছে রাফ এবং অপরটি হচ্ছে স্মুথ কিন্তু ব্ল্যাক কালার। তাহলে এদের মধ্যেও আমরা ক্রস করে এই একই 9:3:3:1 ফলাফলে উপনীত হলাম। উদ্ভিদের ক্ষেত্রে মেন্ডেলের যা পরীক্ষা, প্রাণীদের ক্ষেত্রেও একই ফলাফল পাওয়ায় আমরা বলতে পারি যে উদ্ভিদ এবং প্রাণী জগৎ অর্থাৎ জীবজগৎ মেন্ডেলের এই পরীক্ষার নিয়ম দ্বারাই কি হয়? বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটায়। অর্থাৎ পৃথিবীতে যে কোনো বৈশিষ্ট্যই মেন্ডেলের এই পরীক্ষার নীতি দ্বারা নির্ধারিত হয় বলে সমস্ত পপুলেশন যারা এই মেন্ডেলের নীতি মেনে চলে তাদের আমরা মেন্ডেলিয়ান পপুলেশন বলতে পারি। হিউম্যান পপুলেশনও এক ধরনের মেন্ডেলিয়ান পপুলেশন। তাহলে এবার আসি আমরা কি কি সিদ্ধান্তে মেন্ডেল এলেন। তাহলে একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জেনারেশনে আমরা প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ পাই, অর্থাৎ প্রকট প্রচ্ছন্নকে লুকিয়ে রাখতে সাহায্য করে বা প্রচ্ছন্নের শক্তি প্রকটের থেকে কম হওয়ায় আপাতভাবে প্রকাশিত হয় না, প্রকট প্রচ্ছন্নের উপস্থিতিতে প্রকাশিত হওয়ায় তিনি তার প্রথম সূত্রকে বললেন প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স। আমরা দ্বিতীয় কি? পৃথকীভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন। আমরা একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সংকরায়নের ফলে আমরা F1 হাইব্রিড পেলাম, যাতে আপাত দৃষ্টিতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে। কিন্তু এই ধরনের F1 হাইব্রিড যারা হেটেরোজাইগাস অবস্থায় আছে, দুটো হোমোজাইগাসকে ক্রস করলে আমরা যেমন হেটেরোজাইগাস অবস্থায় উপনীত হই, দুটি হেটেরোজাইগাসকে ক্রস করলে আবার হোমোজাইগাস অবস্থাগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ দুটি হেটেরোজাইগাসের ক্রসের ফলে হোমোজাইগাস অবস্থা একে অপর থেকে পৃথক হয়ে যাওয়ায় এই সূত্রকে তিনি বললেন ল অফ সেগ্রিগেশন। এই দুটি মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষার লব্ধ সূত্র। তৃতীয় যে সূত্রটি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন সঞ্চরণ সূত্র বা বন্টন সূত্র, এটি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাজাত। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, বলেছি, দেখো স্লাইডে দেখা যাচ্ছে the first two laws are derived from the monohybrid cross and the third law is derived from the dihybrid cross.
তৃতীয় সূত্রের মূল বক্তব্য কি? যে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য, একটি ক্ষেত্রে দুটি প্রকট, একটি ক্ষেত্রে দুটি প্রচ্ছন্ন, তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়ে F1 হাইব্রিড তৈরি করা হলো। F1 হাইব্রিডের মধ্যে ক্রস পলিনেশন ঘটিয়ে যে F2 জেনারেশন তৈরি হলো, তাতে প্রকট প্রকট যেমন প্রচ্ছন্ন প্রচ্ছন্ন থেকে আলাদা হয়ে গেল, কিন্তু একটি প্রকট একটি বিপরীত প্রচ্ছন্নকে নির্বাচন করলো, একটি প্রচ্ছন্ন একটি বিপরীত প্রকটকে নির্বাচন করলো। অর্থাৎ প্রচ্ছন্ন প্রচ্ছন্নের জায়গায় প্রচ্ছন্ন প্রকট এবং প্রকট প্রকটের জায়গায় প্রকট প্রচ্ছন্ন, এই দু ধরনের নতুন জীব তৈরি হলো। তাহলে প্রকট বৈশিষ্ট্যের প্রতি সম্পর্ক না রেখেই কি হতে পারে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে পরবর্তী জনুতে সঞ্চারিত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে সঞ্চরণ স্বাধীন বন্টন সূত্র মেনে চলবে। আমরা ল অফ ডমিনেন্স দেখানোর চেষ্টা করেছি। আবার দেখো, পিঙ্ক এবং হোয়াইট কালারের ফ্লাওয়ার, ক্রস ফার্টিলাইজেশন, দেন সেলফ ফার্টিলাইজেশন, F2 জেনারেশন 3:1, 3 পিঙ্ক ডমিনেন্ট, 1 রিসেসিভ হোয়াইট। ল অফ সেগ্রিগেশন দেখো, দুটি হেটেরোজাইগাস জীব, হেটেরোজাইগাস অবস্থা থেকে আমরা হোমোজাইগাস অবস্থায় ফিরে যাচ্ছি। ক্যাপিটাল পি, স্মল পি। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তার যাওয়ার কথা আরেকটি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে, অবশ্যই সে যাচ্ছে, কিন্তু একটি জেনারেশন দেখো তৈরি হয়েছে ক্যাপিটাল আর, সেখানে থাকার কথা ছিল ক্যাপিটাল ওয়াই, হয়ে গেল স্মল ওয়াই। একইভাবে ক্যাপিটাল আর স্মল আর, তার সঙ্গেও কিন্তু স্মল ওয়াই আসতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি লোকাসে অবস্থিত অ্যালিল অপর লোকাসের যে অ্যালিলের সঙ্গে যাওয়ার কথা, প্যারেন্টাল জেনারেশনে যে কন্ডিশন ছিল, সেখান থেকে তারা যখন ক্রস বা সেলফ পলিনেশনের মাধ্যমে F2 জেনারেশনে উপনীত হচ্ছে, তারা কিন্তু সেই সম্পর্ক মেনে চলছে না। সেক্ষেত্রে স্বাধীনভাবে বন্টিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা এরপরে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী জায়গা নিয়ে আলোচনা করব। এটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এক্ষেত্রে যে ডমিনেন্সের রুল আমরা পড়িয়েছিলাম, অর্থাৎ ডমিনেন্স যখন রিসেসিভের সঙ্গে থাকে, যখন তাদের মধ্যে ক্রস পলিনেশন এবং সেলফ পলিনেশন করা হয়, F2 জেনারেশনে কিন্তু সেই ডমিনেন্ট ট্রেইট রিসেসিভ ট্রেইটের প্রতি সেই অবিকল একইভাবে ডমিনেন্স মেনটেন করে। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন সন্ধ্যা মালতীর ক্ষেত্রে মিরাবিলিস জালাপা, 4 o'clock প্ল্যান্ট এবং অন্য একটি প্ল্যান্ট অ্যান্টিরিনাম ম্যাজাস স্ন্যাপড্রাগন। তাহলে 4 o'clock এবং স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে লাল ফুলের সঙ্গে সাদা ফুল, এদের যদি ক্রস করানো হয়, তাহলে F1 জেনারেশনে যত ফুল উৎপন্ন হয় সবই বেগুনি বর্ণের, পিঙ্ক কালার, ক্যাপিটাল আর স্মল আর। এই ধরনের পিতৃ এবং মাতৃ জনুর মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে F2 জেনারেশনে যে ধরনের উদ্ভিদ তৈরি করা হবে বা উৎপন্ন হয়, দেখো একটি লাল ফুল, একটি সাদা ফুল এবং দুটি পিঙ্ক কালারের ফুল। লাল কালারের ফুলের জেনোটাইপ ক্যাপিটাল আর, পিঙ্ক কালারের ফুল ক্যাপিটাল আর স্মল আর এবং সাদা কালারের ফুল স্মল আর। একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম এটি কেন? দেখো, মেন্ডেলের প্রথম সূত্রে ফেনোটাইপিক অনুপাত ছিল 3:1, জেনোটাইপিক অনুপাত ছিল 1:2:1। এক্ষেত্রে লাল ফুল, বেগুনি ফুল এবং সাদা ফুলের সংখ্যাগত অনুপাত 1:2:1, তাদের জেনোটাইপিক অনুপাত ক্যাপিটাল আর 1, ক্যাপিটাল আর 2, স্মল আর 1। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রের ফেনোটাইপিক অনুপাত 3:1, জেনোটাইপিক অনুপাত 1:2:1। ফেনোটাইপিক এবং জেনোটাইপিক অনুপাত ভিন্ন, কিন্তু যেখানে ব্যতিক্রম হবে সেখানে ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত ধ্রুবক হয়ে যাবে 1:2:1। এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী হিসাবে অন্যান্য
উদাহরণের মধ্যে এই ধরনের ব্যতিক্রম আছে কিনা এবং একই বংশগত ব্যতিক্রমী নিয়ম তারা মেনে চলে কিনা তোমরা দেখার এবং খোঁজার চেষ্টা করবে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা এতক্ষণ মটর গাছের ক্ষেত্রে, গিনিপিগের ক্ষেত্রে, সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে বংশগত সঞ্চরণের বিভিন্ন উদাহরণ, বিভিন্ন নিয়মাবলী, ঘটনা আমরা আলোচনা করেছি। এখন আমরা যে প্রজাতির অন্তর্গত, আমরা নিজেরা হোমো স্যাপিয়েন্স, তার ক্ষেত্রে এই নিয়ম কি আমরা মেনে চলি? অবশ্যই। আমাদের লিঙ্গ নির্ধারণও একই নিয়ম মেনে চলে। তাহলে আমাদের ক্রোমোজোমগত অবস্থা কি? আমাদের 46টি ক্রোমোজোম, তার 44টি অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে এই 2টি সেক্স ক্রোমোজোম XY, মহিলার ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম XX। তাহলে মহিলা ক ধরনের গ্যামেট তৈরি করবে? একই ধরনের গ্যামেট, একটি X, কিন্তু পুরুষ 2 ধরনের গ্যামেট তৈরি করবে, X এবং Y। প্রজননের সময় কোন গ্যামেটের সঙ্গে কোন গ্যামেটের মিলন হবে এটি সম্পূর্ণ একটি অনিশ্চিত প্রক্রিয়া। এই অনিশ্চিত প্রক্রিয়ার ফলেই আমরা চাই হয়তো পুত্র সন্তান, হয় কন্যা সন্তান, চাই কন্যা সন্তান, হয় পুত্র সন্তান। একাধিক সন্তান নিলে একাধিক পুত্র সন্তানও হতে পারে, একাধিকবার কন্যা সন্তানও হতে পারে, আবার কোনো কোনো পরিবারের ক্ষেত্রে পুত্র এবং কন্যা সন্তান হতে পারে। তাহলে এই সন্তান উৎপন্ন হওয়া এটি নির্ভর করে কি ধরনের গ্যামেট পিতা বা মাতা কন্ট্রিবিউট করছেন। তাহলে মাতার ক্ষেত্রে কন্ট্রিবিউশন ইজ অফ সিঙ্গল টাইপ, অনলি এক্স। পিতার ক্ষেত্রে কন্ট্রিবিউশন ইজ অফ 2 টাইপস, বোথ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে সন্তানের লিঙ্গ কি হবে তা নির্ধারণ কি মায়ের উপর নির্ভরশীল না পিতার উপর নির্ভরশীল? সমাজের সাধারণ ধারণা, কুসংস্কার সন্তানের লিঙ্গ প্রধানত মায়ের উপর নির্ভরশীল, কিন্তু নয়। সন্তানের লিঙ্গ পুত্র হবে না কন্যা হবে তা নির্ভর করবে পিতা কি ধরনের ক্রোমোজোমযুক্ত গ্যামেট কন্ট্রিবিউট করছেন। এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেট কন্ট্রিবিউট করলে অবশ্যই কন্যা সন্তান হবে, তিনিও পরিবারের কাছে আদরণীয়। ওয়াই ক্রোমোজোমযুক্ত গ্যামেট তিনি যদি কন্ট্রিবিউট করেন তবে পুত্র সন্তান হবে। এটি 50-50 চান্স, যে কোনো এক ধরনের সন্তানই হতে পারে, সকলেই সন্তান। সুতরাং সন্তানের জন্ম নির্ধারণের সঙ্গে মায়ের ভূমিকা আছে। সমাজের এই প্রচলিত ধারণা বা ট্যাবু বা কুসংস্কার আমাদের বর্জন করতে হবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম বংশগতি, প্রকরণ, অটোজোম নিয়ন্ত্রিত প্রকরণ, মুক্ত কানের লতি, রোলার টাং। আমরা বংশগতির বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করেছি। আমরা ট্রেইট ভার্সেস ক্যারেক্টার, অ্যালিল ভার্সেস জিন, হোমোজাইগাস ভার্সেস হেটেরোজাইগাস, ফেনোটাইপ ভার্সেস জেনোটাইপ, ডমিনেন্ট ভার্সেস রিসেসিভ, পিওর ভার্সেস হাইব্রিড। আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলো জানার, বোঝার চেষ্টা করেছি। আমরা মেন্ডেলের পরীক্ষার 3টি ধাপ, ইমাস্কুলেশন, ক্রস পলিনেশন, সেলফ পলিনেশন দেখার এবং বোঝার চেষ্টা করেছি। তার যে বিখ্যাত পরীক্ষা মটর গাছের উপর আমরা ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। তার থেকে কি ফলাফল পাওয়া গেল পানেট স্কোয়ারের মাধ্যমে আমরা সেটি দেখিয়েছি। সেটি বিশ্লেষণ করে কোন কোন সূত্রে উপনীত হওয়া যায় আমরা তা দেখানোর চেষ্টা করলাম। তার ব্যতিক্রম কি হতে পারে, ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, আমরা সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন ফুলের ক্ষেত্রে দেখিয়েছি, যেখানে ফেনোটাইপিক এবং জেনোটাইপিক অনুপাত উভয়ে একই হয়, 1:2:1। এবং মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত কি ধারণা, ভ্রান্ত ধারণা এবং প্রকৃত ঘটনা কি ঘটে, লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা কার তুলনায় বেশি, পিতার ভূমিকা মাতার তুলনায় বেশি, কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ হয় আমরা তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম পিপিটির মাধ্যমে। তোমরা দেখতে থাকো, বুঝতে থাকো, গভীরভাবে এর মধ্যে মনোনিবেশ করো এবং এই সংক্রান্ত পাঠ্যপুস্তকের তথ্য তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।